ড্রামার শুরুতেই নিং আমাদেরকে নিজের ইন্ট্রোডাকশন দেয়। নিং বলে ওরা আমার বাবাকে হত্যা করেছে আর এই প্রতিশোধটা আমি বিয়ের পরই নিব। কিন্তু বিয়ের দিনে ওর বয়ফ্রেন্ড হাওকে বিয়ে করতে মানা করে দেয়। হাও বলে আমি তোমাকে নয় বরং অন্য কাউকে ভালোবাসি। তখন সেখানে নিংয়ের স্টেপ সিস্টার ইমো আসে। ইমো বলে তুমি একটা গ্রামের মেয়ে, হাও তোমাকে কিভাবে বিয়ে করতে পারে? বেড হোক বা ক্যারিয়ার হোক, আমি হাওয়ের যোগ্য। নিং হাওকে বলে তুমি কি ভুলে গেছো তোমার স্কুলের ফি পরিশোধ করার জন্য আমি একদিনে 3টা জব করেছিলাম, আর তোমাকে এ পর্যায়ে আনার জন্য এতদিন আমি তোমার ডিজাইন তৈরি করে দিয়েছি। হাও বলে চুপ করো আর এই 1 মিলিয়নের চেকটা নিয়ে চলে যাও। নিং তখন 1 মিলিয়নের চেকটা ছিঁড়ে ফেলে আর বলে তুমি মনে রেখো যে আমি তোমাকে প্রথমে ছেড়ে দিয়েছি। এই বলে ও চলে যেতে থাকে। বাটু তখনই হাওয়ের আঙ্কেল সুয়ানের সাথে ধাক্কা খায়। নিং বলে আপনি কি সিঙ্গেল, আপনি কি আমাকে বিয়ে করবেন? এটা শুনে হাও বলে তোমার সাহস কি করে হয় সবার সামনে আমার আঙ্কেলকে সিডিউস করার? তখন হাওয়ের মম বলে মিস্টার সুয়ান একজন ডিজেবল ব্যক্তি আর সে 30 বছর পর্যন্তই বাঁচবে, আর এই বছর তার বয়স 29 বছর হয়ে গেছে। সুয়ান তখন নিংয়ের কাঁধে একটা লাল দাগ দেখতে পায়। ও মনে মনে বলে আমি যে মেয়েটিকে খুঁজছিলাম ফাইনালি আমি তাকে পেয়ে গেছি। সুয়ান হাওকে বলে তুমি বিয়ের দিনে তোমার গার্লফ্রেন্ডকে রিজেক্ট করেছো। সু ফ্যামিলি কি তোমাকে এটাই শিখিয়েছে? তুমি যদি শাস্তি না পেতে চাও তাহলে এখনই ওর কাছে ক্ষমা চাও। হাও তখন নিংয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। নিং বলে তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই, কারণ তুমি ক্ষমা পাওয়ার অযোগ্য। হাও বলে দেখেছেন আঙ্কেল সে আমার সাথে কেমন বিহেভ করছে। সুয়ান বলে তুমি চুপ করো এবং সে গার্ডদের বলে একে 3 দিন রুমে বন্দি করে রাখো যেন সে বাইরে আসতে না পারে। এরপর সুয়ান নিংকে বলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এটা শুনে নিং অবাক হয়ে বলে আপনি সত্যি আমাকে বিয়ে করবেন? আমি তো রাগের মাথায় আপনাকে কথাটা বলেছিলাম। সুয়ান বলে আমি ডিজেবল বলে কি তুমি আমার সাথে বিয়ে করবে না? নিং বলে এমন কিছু নয়, বরং আপনি হাওয়ের থেকে অনেক স্ট্রং। তখন নিংকে ওর মম ফোন করে বলে শুনলাম হাও নাকি আর তোমাকে বিয়ে করবে না, তো তুমি এখনই শহর ছেড়ে গ্রামে চলে আসো। এটা শুনে নিং ভাবতে থাকে আমি আমার বাবার জিনিসগুলো না নিয়ে এই শহর থেকে কখনোই যাব না। এরপরও ফোন রেখে দেয় আর সুয়ানকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর ওরা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। সুয়ান ওকে বলে আমি অফিসে যাচ্ছি, সেক্রেটারি তোমাকে আমাদের বাসায় পৌঁছে দিবে। তো এরপর সুয়ান সু ফ্যামিলির বাসায় এসে অবাক হয়ে যায়, কারণ সেটা অনেক সুন্দর ছিল। বাট সেখানকার মেয়েডরা নিংকে বুলি করতে থাকে। নিং বলে আমি মিস্টার সুয়ানের লিগাল ওয়াইফ, তোমরা আমার সাথে এমন আচরণ কিভাবে করতে পারো? তখন লুসিন বলে আমি 3 বছর মিস্টার সুয়ানের কেয়ার করেছি, কিন্তু সে আজ তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছে। হ্যালো বন্ধুরা, আইপিএল চলে এসেছে এবং ওয়ানিক্স থেকে অর্থ উপার্জনের একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। যদি আপনি এর ম্যাচগুলোতে অনুমান করেন তাহলে অনেক ভালো পুরস্কার পেতে পারেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচ দেখতে পারবেন। খুব শীঘ্রই মে 19 তারিখে টিম কেকেআর এবং টিম আরআর এর মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে এবং এই উপলক্ষে ওয়ানিক্স আপনাদের প্রথম জমার উপর 24,000 বিটিটি বোনাস পাওয়ার সুযোগ দিচ্ছে। বোনাস দাবি করুন, পিন করা মন্তব্যের লিঙ্কে ক্লিক করুন, আমার প্রচার কোড কেসি স্টোরি ব্যবহার করে নিবন্ধন করুন, অনুমান করুন এবং ওয়ানিক্স এর সাথে একসাথে জিতুন। বিজয়ী টাকা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তাহলে আর দেরি কিসের? ওয়ানিক্স লিঙ্ক, প্রচার কোড বর্ণনা এবং মন্তব্যে পিন করা প্রচার কোড ব্যবহার করুন এবং আপনার প্রিয় দলকে সমর্থন করুন এবং নগদ পুরস্কার জিতুন। সে যখন তোমার আসল চেহারা দেখতে পারবে তখন তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিবে। দেন সেখানে সোয়ান এসে বলে তোমার সাহস কি করে হয় আমার ওয়াইফকে বুলি করার? সোয়ান তখন সেক্রেটারিকে বলে এই মেয়েটাকে এখনই বের করে দাও। লুসিন তখন বলতে থাকে যখন কেউ আপনার কাছে আসতে চাইতো না তখন আমি আপনার কেয়ার করেছি। সোয়ান বলে হ্যাঁ করেছ, কিন্তু এখন তুমি আমার সাথে থাকার যোগ্য নও। এই বলে সে ওকে বের করে দেয় আর সব মেয়েদেরও বলে দেয় যদি কেউ নিংকে বুলি করে তাহলে তার পরিণতিও এমন হবে। এরপর নিং ওর গ্র্যান্ডমায়ের কাছে ফোন করে বলে আমি মিস্টার সোয়ানের সাথে বিয়ে করে নিয়েছি। ওর গ্র্যান্ডমা বলে মিস্টার সোয়ান শুধুমাত্র আর 1টা বছরই বাঁচবে, তুমি যদি এমনটা করো তাহলে তুমি খুব তাড়াতাড়ি বিধবা হতে চলেছ। নিং বলে আমার স্টেপ সিস্টার আমার থেকে হাওকে কেড়ে নিয়েছে আর আমার মম এখন আমাকে গ্রামে চলে যেতে বলছে, এজন্য আমাকে বিয়েটা করতে হয়েছে। ওর গ্র্যান্ডমা বলে তোমার বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে সে তোমাকে তোমার ভালোবাসার মানুষের সাথে দেখে অনেক খুশি হতো।
নিং বলে মিস্টার সোয়ান অনেক ধনী আর সে দেখতেও অনেক হ্যান্ডসাম, আর মিস্টার সোয়ান মারা যাওয়ার পর সে আমার জন্য অনেক সম্পত্তি রেখে যাবে, যেটা দিয়ে আমি বাবার বাড়িটা খুব সহজেই কিনতে পারবো। আর এসব কথা মিস্টার সোয়ান এতক্ষণ বসে শুনছিল। এরপর সে ওকে 1 বছরের একটা কন্ট্রাক্ট দেখায়। নিং বলে আমি আপনার কোনো সম্পত্তি চাই না, তাহলে আপনি এই কন্ট্রাক্ট কেন তৈরি করেছেন? সোয়ান বলে তুমি তো এখন থেকেই আমার মরার চিন্তা শুরু করে দিয়েছ। নিং বলে মনে হচ্ছে আপনি আমার কথা শুনে ফেলেছেন, কিন্তু আমি কথাগুলো শুধুমাত্র গ্র্যান্ডমাকে খুশি করার জন্য বলেছিলাম, আর আপনার সম্পত্তি আমার চাই না। তবে জিয়াং ফ্যামিলির কাছে আমার বাবার একটা বাড়ি আছে, আশা করি আপনি আমাকে সেটা কিনতে হেল্প করবেন। সোয়ান বলে তুমি আমার ওয়াইফ, তুমি যেটা বলবে আমি সেটাই করব। এর জন্য জিয়াং ফ্যামিলিকে ব্যাংক্রাফট করতে হলেও করব। এরপর মিস্টার সোয়ানের মম নিং এর সাথে দেখা করে বলে, ও তাহলে তোমাকেই আমার ছেলে এই বাড়িতে নিয়ে এসেছে। আমি জানি না তুমি কি উদ্দেশ্যে এই বাড়িতে এসেছো, তবে আমি চাই তুমি 1 বছরের ভেতর আমাকে একটা উত্তরাধিকার উপহার দাও। তোমাকে 1 বছরের ভেতর প্রেগনেন্ট হতে হবে, কারণ আমি চাই না আমার ছেলের কষ্ট করে তৈরি করা সম্পত্তি অন্য কেউ ভোগ করুক। এরপর মেইড এসে সোয়ানকে বলে, আপনার মা আপনার জন্য এই চাটা পাঠিয়েছে, এটা খেলে আপনার পা ঠিক হয়ে যাবে। তখন সোয়ান মনে মনে বলে আমার মম কখনো শুধরাবে না। এই বলে সে চাটা খেয়ে নেয়। এদিকে সোয়ানের মম নিংকেও ওই চাটা খেতে দেয়। সে বলে আমার ছেলের পা ম্যাসাজ করতে হবে, তুমি গিয়ে তার পা ম্যাসাজ করে দাও। এরপর সে সোয়ানের পা ম্যাসাজ করতে থাকে। দেন সোয়ানের নেশা হতে থাকে। ও বলে আমার মম কি তোমাকেও চা খেতে দিয়েছিল? এই বলে ও হঠাৎ হাঁটতে শুরু করে। নিং বলে তোমার পা ঠিক হয়ে গেছে, আমি এখনই তোমার মমকে এটা জানাচ্ছি। কিন্তু সোয়ান বলে প্লিজ এটা কাউকে বলো না। তখন নিং ওকে টাচ করতে থাকে। সোয়ান বলে আমাকে টাচ করো না। নিং বলে এতে কি ভুল আছে, আমরা দুজন তো হাজব্যান্ড ওয়াইফ। সোয়ান বলে ঠিক আছে, তাহলে পরে যেন রিগ্রেট করো না। এই বলে সে ওকে কিস করতে থাকে। নেক্সট মর্নিং নিং চলে যেতে গেলে সোয়ান বলে মনে হচ্ছে তোমার যাওয়ার একটু বেশিই জলদি আছে। নিং বলে এটা আমার ফার্স্ট টাইম ছিল, তবে সমস্যা নেই, আমরা দুজনই তো অ্যাডাল্ট। সোয়ান বলে এটা আমারও ফার্স্ট টাইম ছিল। নিং বলে আমার মনে হচ্ছে আপনি কাল রাতে একবার উঠে দাঁড়িয়েছিলেন। সোয়ান বলে হ্যাঁ, আমি দেয়াল ধরে একবার উঠে দাঁড়িয়েছিলাম, কিন্তু তুমি এই কথাটা কাউকে বলো না। এরপর নিংকে ওর মম ফোন করে বলে তুমি এখনই আমার সাথে দেখা করো। নিং বলে যেদিন থেকে তুমি দ্বিতীয় বিয়ে করে আমাকে গ্রামে পাঠিয়ে দিয়েছিলে, সেদিন থেকে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এখন তুমি আমার মা নাও, এখন তুমি শুধুমাত্র ইমোর মা। ওর মম বলে তুমি এখানে না আসলে আমি তোমার বাবার জিনিসপত্রগুলো ফেলে দিব। এটা শুনে নিং সেখানে আসে, আর ওর মম ওকে একটা চা খেতে দেয়। নিং সেটা খেয়ে নেয়। ওর মম তখন বলে তুমি নাকি মিস্টার সোয়ানের সাথে থাকতে শুরু করেছো, তুমি আমাদের 100 মিলিয়ন দাও, তাহলে আমরা তোমার বাবার জিনিসগুলো তোমাকে দিয়ে দিব। নিং বলে মিস্টার সোয়ান আমাকে 100 মিলিয়ন কেন, 10 বিলিয়নও দিতে পারে, কিন্তু আমি তোমাদের একটা টাকাও দিব না। এই কথা বলা মাত্রই ওর মাথা ঘুরতে থাকে। দেন শাও নামের একটা ছেলে এসে নিংকে হ্যারেস করতে থাকে। সে নিংয়ের বাবা মাকে বলে এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমি আমার বাবাকে বলবো আপনাদের কোম্পানির সাথে কোঅপারেট করতে, আর আমরা আপনাদের 100 মিলিয়ন দিব। এই বলে সে যখনই নিংকে টাচ করার চেষ্টা করে, তখন সেখানে সোয়ান চলে আসে এবং বলে তোমার সাহস কি করে হয় আমার ওমানকে টাচ করার। মিস্টার সোয়ানকে দেখে নিংয়ের বাবা মা অবাক হয়ে যায়। তারা নিংকে বলে তুমি কেন আমাদের আগে বলনি যে তুমি মিস্টার সোয়ানের সাথে বিয়ে করেছ। এই বলে তারা সব দোষ শাওয়ের উপর দিতে থাকে, কিন্তু শাও বলে আমার কোনো দোষ নেই, বরং তারাই 100 মিলিয়নের লোভে আমাকে এখানে ডেকে এনেছে। সোয়ান তখন নিংকে বলে তুমি এদের সাথে যা ইচ্ছা তাই করতে পারো। নিং বলে আমি চাই জিয়াং ফ্যামিলি যেন ব্যাংক্রাফট হয়ে যায়। এটা শুনে সোয়ান কাউকে ফোন করে, আর জিয়াং ফ্যামিলি ব্যাংক্রাফট হয়ে যায়। মিস্টার জিয়াং তখন নিংয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। নিং বলে আমি এদের সবাইকে জেলে পাঠাতে চাই। সোয়ান বলে এদেরকে আপাতত সু ফ্যামিলির পুরাতন বাড়িতে আটকে রাখো। এটা শুনে নিংয়ের মম বলে তুমি আমাকে জেলে পাঠাতে চাও? যদি আমি জানতাম তুমি বড় হয়ে এমন হবে, তাহলে আমি তোমাকে অনেক আগেই মেরে ফেলতাম। সোয়ান তখন গার্ডদের বলে তাদেরকে নিয়ে যেতে। এরপর নিং ওর বাবার রেখে যাওয়া বক্সটা খুলতে পারছিল না, কারণ ওর কাছে পাসওয়ার্ড ছিল না।
তখন সে ওর বাবার লয়ারকে ফোন করে। লয়ার জানায় তোমার বাবা বলে গেছে তুমি যতদিন বিয়ে না করবে ততদিন এই বক্সটা খুলতে পারবে না। এটা শুনে নিং সোয়ানকে নিয়ে লয়ারের কাছে আসে আর তাদের ম্যারেজ সার্টিফিকেটটা দেখায়। তো বক্সটা খোলার পর ও দেখতে পায় সেখানে একটা লকেট রাখা আছে। নিং ভাবতে থাকে আমি ভেবেছিলাম আমার মম লকেটটা বিক্রি করে দিয়েছে, কিন্তু আমার বাবা তো আমার জন্য এটা লুকিয়ে রেখে গেছে। দেন সোয়ান জানতে পারে নিংয়ের বাবা মা সেখান থেকে পালিয়েছে, কারণ হাও তাদেরকে হেল্প করেছে। এরপর নিং ওর বাবার মৃত্যুবার্ষিকীতে তার কবরে আসে। তখন সেখানে ওর মা এসে বলে তুমি তোমার বাবাকে মনে রেখেছো কিন্তু মাকে ভুলে গেছো, যে তোমাকে 9 মাস পেটে রেখেছিল। আমি তোমার বাবার সাথে চিট করিনি, বরং সে আমার সাথে চিট করেছে। এটা শুনে নিং বলে এসব ফালতু কথা বাদ দাও, আমি সত্যিটা জানি। তখন ওর মম ওর বাবার একটা ভিডিও দেখিয়ে বলে বিশ্বাস না হলে এই ভিডিওটা দেখো, তোমার বাবার অন্য মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল। তুমি সোয়ানকে বলো যেন সে জিয়াং ফ্যামিলিকে পানিশমেন্ট না দেয়, না হলে আমি এই ভিডিওটা পাবলিক করে দিব। এরপর নিং বাসায় এসে সোয়ানকে সবকিছু খুলে বলে। সোয়ান বলে তোমার কি মনে হয় তোমার বাবার কারোর সাথে অ্যাফেয়ার ছিল? সোয়ান বলে না, আমার বাবা একজন সৈনিক ছিল। সে যখন রিটায়ার্ড হয় তখন অনেক মেয়ে তাকে বিয়ে করতে চেয়েছিল, বাট একদিন আমার মম পানিতে ডুবে যাচ্ছিল, তখন বাবা তাকে বাঁচায়। এরপর তাদের ভিতর একটা সম্পর্ক গড়ে ওঠে আর তারা বিয়ে করে নেয়। বাট কে জানতো একদিন আমার মায়ের চাইল্ডহুড লাভার ফিরে আসবে আর সবকিছু এমন হয়ে যাবে। আমার বাবা মায়ের অ্যাফেয়ারের ব্যাপারে জানার পর একদিন অনেক ড্রিঙ্ক করে আর এরপর তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো সোয়ানের ব্যাপারে ইনভেস্টিগেশন করে নিংকে জানাই আমি হ্যাকার দিয়ে তোমার মায়ের ফোন হ্যাক করিয়েছি। তোমার বাবার কারোর সাথে অ্যাফেয়ার ছিল না, বরং তোমার মম এআই ব্যবহার করে এই ভিডিওটা মেক করেছে। আর তোমার বাবার মৃত্যু কোনো অ্যাক্সিডেন্টের কারণে নয়, বরং ব্রেক ফেল হওয়ার কারণে হয়েছিল। সোয়ান বলে বাবার মৃত্যুর পর মা তার ইন্স্যুরেন্সের 5 মিলিয়ন টাকা পেয়েছিল। সোয়ান বলে তোমার বাবার মৃত্যুর পর তার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা লি নামে এক গ্যারেজ মিস্ত্রির কাছে পাঠানো হয়েছিল। এটা শুনে সোয়ান বলে লি তো আমার বাবার ক্লোজ ফ্রেন্ড ছিল, তাহলে কি সে আমার বাবার গাড়ির ব্রেক ফেল করিয়েছিল? এরপরও লিয়ের সাথে দেখা করতে আসে, বাট লিওকে তাড়িয়ে দিতে থাকে আর বলে আমি তোমাকে চিনি না। তখন কিছু গুন্ডা এসে লিয়ের কাছে টাকা চাইতে থাকে, কারণ লি ওদের থেকে টাকা ধার নিয়েছিল। তখন লিয়ের বাবা বলে সব দোষ আমার, আমার অনেক আগেই মরে যাওয়া উচিত ছিল, কারণ আমার জন্য লি জিয়াংয়ের থেকে 3 লাখ টাকা ধার নিয়েছিল। এটা শুনে নিং গুন্ডাগুলোকে বলে তোমাদের সব টাকা আমি পরিশোধ করে দিব, এর জন্য আমাকে একজনের কাছে ফোন করতে হবে, তাহলে সে টাকা নিয়ে এখানে চলে আসবে। গুন্ডাটি বলে এই বাহানায় তুমি পুলিশকে ফোন করতে চাও? তোমার মতো এমন ট্রিক ঠেলা লোক আমি অনেক দেখেছি। আর নিং লিকে হেল্প করবে এটা শুনে লি ওর কাছে ক্ষমা চাইতে থাকে। লি বলে আমি এসব ইচ্ছে করে করিনি, তোমার মা আর জিয়াং আমাকে এসব করতে বলেছিল, আর তখন আমার বাবার অপারেশনের জন্য টাকার প্রয়োজন ছিল, যার কারণে আমি এটা করতে বাধ্য হয়েছিলাম। তবে এখন আমি উইটনেস হতে আর জেলে যাওয়ার জন্য রেডি আছি। তখন সেখানে সোয়ান চলে আসে আর বলে তুমি জেলে যাওয়ার পর আমি তোমার বাবার খেয়াল রাখবো। এরপর সোয়ান নিংকে বলে আমরা লিয়ের সব কথা রেকর্ড করে নিয়েছি, আমাদের কাছে এখন প্রমাণ আছে। নিং বলে খুব তাড়াতাড়ি জিয়াং কোম্পানির অ্যানুয়াল মিটিং হবে, আমি সেখানে ওদেরকে এই সারপ্রাইজটা দিব। এরপর জিয়াং কোম্পানির মিটিং এর দিনে নিং সেখানে তামাশা করতে থাকে। সে ওর মমকে বলে তুমি জিয়াং এর সাথে মিলে আমার বাবাকে হত্যা করেছ, আর তুমি তোমার প্রথম সন্তানের থেকে দ্বিতীয় সন্তানকে বেশি ভালোবেসেছ। ওর মা বলে তুমি এসব কি বলছো, এখনই এখান থেকে চলে যাও। নিং বলে আমি চলে তো যাবই, কিন্তু এর আগে তোমাদের মুখোশ খোলা উচিত। এই বলে সে ওই রেকর্ডিংটা চালু করে। মিস্টার জিয়াং এসব শুনে বলে এটা ফেক রেকর্ডিং। আর তখন পুলিশ এসে ওর বাবা মাকে ধরে নিয়ে যায়। ইমো তখন হাওকে বলতে থাকে তুমি প্লিজ আমার বাবা মাকে বাঁচাও, আমার পেটে তোমার সন্তান রয়েছে, আর এই সন্তানের নানা নানি জেলে যেতে পারে না। হাও তখন বলে আমি তোমাকে একটা বাড়ি আর তোমার সমস্ত ভরণ পোষণ দিব। ইমু বলে তুমি কি আমাকে তোমার মিস্ট্রেস বানাতে চাও, কিন্তু তুমি তো বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে। হাও বলে আমি কোনো ক্রিমিনালের মেয়েকে বিয়ে করতে পারবো না, তুমি চাইলে এই বাচ্চাটা অ্যাবর্শনও করাতে পারো।
ইমু বলে ঠিক আছে, আমি মিস্ট্রেস হওয়ার জন্য রেডি আছি, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি খুব তাড়াতাড়ি সু ফ্যামিলি থেকে নিংকে বের করে দিবে। হাও বলে আমার আঙ্কেলের ছোটবেলার বন্ধু খুব তাড়াতাড়ি দেশে আসবে, আর সে এসে নিংকে এখান থেকে বের করে দিবে। এরপর সোয়ানের ছোটবেলার ফ্রেন্ড সিমি দেশে আসে, আর সে নিংয়ের উপর সবসময় নজর রাখতে থাকে। সিমি বলে তোমার ডিজাইনগুলো একটুও ভালো না, তবে তুমি যদি লি ফ্যামিলিকে আমাদের সাথে কোঅপারেশন করতে রাজি করাতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। এরপর নিং মিস্টার লিকে মানাতে যায়। মিস্টার লি তখন ওকে ড্রিঙ্ক করতে বলে। নিং ড্রিঙ্ক করতে রাজি না হলে মিস্টার লি ওকে জোর করে ড্রিঙ্ক করাতে থাকে। দেন সোয়ান সেখানে ওর সেক্রেটারিকে নিয়ে চলে আসে, আর সেক্রেটারি লিকে অনেক মারতে থাকে। এরপর নিং বাসায় আসলে ওর শাশুড়ি মা ওকে বলে, তুমি আমার ছেলের নাম নিয়ে সু ফ্যামিলিকে এম্বারেস করছো, তুমি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যাও, কারণ একমাত্র সিমি আমার বৌমা হওয়ার যোগ্য, কারণ সে আমার ছেলেকে ওই আগুনের দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল। সিমি তখন ওকে কোম্পানি থেকে রিজাইন করতে বলে। নিং রিজাইন করে দেয় আর বলে, আমি চাকরি ছাড়তে পারি, কিন্তু সোয়ানকে ছাড়তে পারবো না। এরপরও বাইরে এসে ভাবতে থাকে, আমি সোয়ানকে জিজ্ঞাসা করব যে সিমি সত্যি ওর জীবন বাঁচিয়েছিল কিনা। যদি সিমি ওর জীবন বাঁচিয়ে থাকে তাহলে আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। বাট তখনই কিছু লোক এসে ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। আসলে ইমু ওকে কিডন্যাপ করিয়েছিল। ইমু বলে, তুমি যদি আমার বাবা মাকে জেলে না পাঠাতে তাহলে আমি আজ হাও ফ্যামিলির বৌমা হতাম। নিং বলে, তোমার বাবা মা আমার বাবাকে হত্যা করেছে, আর তার টাকা নিয়ে এই বিজনেস শুরু করেছিল। তোমরা যেটা ডিজার্ভ করো সেটাই পেয়েছো, আর তুমি হাওকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে ভালোই করেছো, না হলে আমি ওর পিছনে আরো সময় নষ্ট করতাম, আর এখন আমি আমার খুশি পেয়ে গেছি। এটা শুনে ইমু ওকে একটা থাপ্পড় মারে, আর কিছু লোকদের এখানে আসতে বলে। নিং বলে, তুমি এমনটা করলে সু ফ্যামিলি তোমাকে ছাড়বে না। ইমু বলে, তারা আমার কিছুই করতে পারবে না, কারণ সু ফ্যামিলির বাচ্চা আমার পেটে রয়েছে। দেন সোয়ান এসে ওকে বাঁচিয়ে নিয়ে যায়, আর সেই ইমুকে অ্যারেস্ট করতে বলে। তো বাসায় আসার পর নিং শুনতে পাই সোয়ান কাউকে বলছে এখনো সময় আসেনি, কাউকে এটা জানতে দেওয়া চলবে না যে আমার পা ভালো হয়ে গেছে। এটা শুনে নিংয়ের মনটা খারাপ হয়ে যায়। ও ভাবতে থাকে সোয়ান ওকে ভালোবাসে না, এজন্যই সে অনেক কিছু ওর থেকে লুকিয়ে রেখেছে। এরপর নিং ওকে ডিভোর্স পেপার দিয়ে দেয়। সোয়ান বলে, তুমি কেন আমাকে ডিভোর্স দিতে চাও? নিং বলে, আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, আর আমি আমার বাবার সব জিনিসপত্র পেয়ে গেছি, তাই এখন তোমাকে ডিভোর্স দিতে চাই। সোয়ান তখন ওকে একটা ডকুমেন্ট দেখায়। নিং বলে, আমি তোমার কোনো সম্পত্তি চাই না। সোয়ান বলে, তুমি আগে ডকুমেন্টটা খুলে দেখো। নিং সেটা খুলে দেখতে পায় সোয়ান ওর বাবার বাড়িটা কিনে ওর নামে করে দিয়েছে। নিং এতে খুবই অবাক হয়ে বলে, আমার যখন টাকা হবে আমি তোমার সব টাকা পরিশোধ করে দিব। এই বলে ও চলে যেতে থাকে। সোয়ান তখন পিছন থেকে এসে ওকে জড়িয়ে ধরে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই আমাকে ছেড়ে যেও না। নিং বলে, তুমি হাঁটতে পারো, তাহলে এতদিন আমাকে কেন মিথ্যা বলেছ? এর মানে তুমি আমাকে বিশ্বাস করো না। সোয়ান তখন ওকে চুপ করানোর জন্য কিস করতে থাকে। দেন সেক্রেটারি এসে বলে, আপনারা প্লিজ বাসায় গিয়ে কথা বলুন, কারণ এখানে অনেক বৃষ্টি হচ্ছে। এরপর ওরা বাসায় আসে। সোয়ান ওর কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে, আমার পা ঠিক হয়ে গেছে। এটা আমি এতদিন কাউকে এজন্যই বলিনি, কারণ ওই আগুনের দুর্ঘটনায় যে আমাকে মারতে চেয়েছিল সে আমার আশেপাশেই রয়েছে। নিং বলে, কে তোমাকে মারতে চেয়েছিল? আমাকে বলো, আমি তোমাকে হেল্প করব। সোয়ান তখন ওকে জড়িয়ে ধরে বলে, ঠিক আছে, তোমাকে সব বলবো, কিন্তু তুমি আর কখনো ডিভোর্সের কথা বলো না। এরপর সোয়ান ওকে বলে, যখন আমাদের বাড়িতে আগুন লেগে গিয়েছিল তখন আমি আর আমার ভাই পিঙ্ক সেখানে ছিলাম। পিঙ্ক সিমিকে লাইক করত। সে মরার সময় আমাকে বলেছিল আমি যেন সিমির খেয়াল রাখি। নিং বলে, ও তাহলে তোমার ভাই সিমিকে লাইক করত, আর সিমি তোমাকে লাইক করে? সোয়ান বলে, হ্যাঁ, কিন্তু আমি শুধুমাত্র তোমাকে লাইক করি। এরপর সোয়ান ওর মমকে ওদের ম্যারেজ সার্টিফিকেট দেখায়। ওর মম বলে, ও তাহলে তুমি ওই গ্রামের মেয়েটাকে বিয়ে করে নিয়েছো?
সোয়ান বলে, হ্যাঁ আমি তাকে ভালোবাসি, আর সে আপনার বৌমা। আমি নিং ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। এটা শুনে ওর মম বলে, ঠিক আছে, তাহলে তোমার গ্র্যান্ডপায়ের বার্থডের দিনে তোমাকে নিংকে সবার সাথে ইন্ট্রোডিউস করাতে হবে। সোয়ান বলে, ঠিক আছে। এরপর গ্র্যান্ডপায়ের বার্থডের দিনে সোয়ানের মম আর হাওয়ের বাবা শেয়ার নিয়ে ঝগড়া করতে থাকে। তখনই গ্র্যান্ডপা বলে, আজকে আমার জন্মদিনেও তোমরা ঝগড়া করছো? সোয়ান বলে, নিংয়ের পেটে আমার বাচ্চা আছে, এত আওয়াজ শুনে তো আমার বাচ্চা ভয় পেয়ে যাবে। গ্র্যান্ডপা বলে, এটা তো খুবই খুশির খবর। এরপর ওরা যখন বাসে যাচ্ছিল তখন গাড়ির ব্রেক ফেল হয়ে ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সোয়ান তখন ওকে বলে, আমার স্টাডি রুমে একটা ডকুমেন্ট আছে, তুমি তাড়াতাড়ি সেখানে যাও। এর পরের সিনে নিংয়ের হসপিটালে জ্ঞান ফিরে আসে। ওর সামনে তখন ওর শাশুড়ি মা ছিল। নিং বলে, সোয়ান কোথায়? ওর শাশুড়ি মা তখন ওকে সোয়ানের কাছে নিয়ে যায়। সোয়ান তখন অজ্ঞান ছিল। ওর শাশুড়ি মা বলে, আমি তোমাকে বিদেশে পাঠিয়ে দিতে চাই, যাতে তুমি বাচ্চাটা নিরাপদে জন্ম দিতে পারো। সেক্রেটারি বলে, নিং কোথাও যাবে না, কারণ সোয়ান বলেছে ওর যদি কিছু হয় তাহলে কোম্পানির চেয়ারম্যান নিং হবে। তো নেক্সট ডে নিং কোম্পানিতে এসে দেখে হাউ চেয়ারম্যান হওয়ার জন্য রেডি হয়ে আছে। ও তখন বলে, আজ থেকে এই কোম্পানির চেয়ারম্যান আমি। হাউয়ের বাবা বলে, আমার ছেলের কাছে 40% শেয়ার আছে, এজন্য সেই এই কোম্পানির চেয়ারম্যান। নিং বলে, আমার কাছেও 50% শেয়ার আছে। এটা শুনে হাওয়া অনেক রেগে যায় আর বলতে থাকে, আঙ্কেল কিভাবে এই মেয়েকে কোম্পানিটা দিতে পারে? নিং বলে, তোমরা এখান থেকে না গেলে আমি পুলিশ ডাকবো। এটা শুনে ওরা চলে যায়, কিন্তু এরপর হাওয়ার সিমি মিলে নিংকে কিডন্যাপ করে নিয়ে যায়। সিমি বলে, তুমি আমার থেকে আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছো। আমি কত বছর ধরে সোয়ানের জন্য ওয়েট করেছি। নিং বলে, তোমার মতো মেয়ে শুধুমাত্র মিস্ট্রেস হওয়ারই যোগ্য। এটা শুনে সিমি অনেকগুলো ছেলেকে সেখানে ডেকে আনে আর নিংকে ফিজিক্যালি হ্যারেস করতে বলে। তখন একটা ছেলে বলে, প্রথমে আমি নিংকে টাচ করব। তখন হাওয়ের গার্ড এসে জানায়, মিস্টার সোয়ান তার লোকদের নিয়ে এদিকে আসছে। এটা শুনে সিমি নিংয়ের চারপাশে আগুন লাগিয়ে দেয়। এরপর ওরা পালাতে গেলে সোয়ান ওদের ধরে ফেলে। সিমি বলে, তুমি অনেক দেরি করে ফেলেছ, এতক্ষণ হয়তো নিং মারা গেছে। এটা শুনে সোয়ান তাড়াতাড়ি গিয়ে ওকে উদ্ধার করে। নিংয়ের তখন মনে পড়ে 10 বছর আগে সে একটা ছেলেকে আগুনে পুড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল। ছেলেটি যখন ওর নাম জিজ্ঞাসা করে, নিং তখন ওকে ওর নেম কার্ডটি দিয়েছিল। প্রেজেন্টে নিং ওকে বলে, এর মানে 10 বছর আগে আমি যে ছেলেটাকে বাঁচিয়েছিলাম সেটা তুমিই ছিলে, আর তুমি এখনো ওই নেম কার্ডটি তোমার কাছেই রেখেছ। সোয়ান বলে, এর মানে তোমার সবকিছু মনে পড়ে গেছে, আমি তো তোমাকে বিয়ের দিনই চিনে ফেলেছিলাম। নিং বলে, তাহলে তুমি আমাকে এটা আগে কেন বলনি? সোয়ান বলে, আমি এতদিন আমাদের ভেতর ভালোবাসা তৈরি হওয়ার জন্য ওয়েট করছিলাম। দেন সেক্রেটারি এসে জানায় যে আপনাদের অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলার চেষ্টা করেছিল তার ব্যাপারে জানা গেছে। এটা শুনে সোয়ান বলে, কালই একটা প্রেস কনফারেন্সের আয়োজন করো। তো প্রেস কনফারেন্সে সোয়ান বলে, এখন আমার পা ঠিক হয়ে গেছে আর আমার বডিতেও কোনো প্রবলেম নেই। ও তখন হাওয়ের বাবাকে বলে, আপনি কি একে চিনতে পেরেছেন? মিস্টার হাউসি বলে, আমি তাকে চিনি না। তখন ওই ছেলেটা বলে, আমি আপনার জন্য কত কাজ করেছি আর আপনি এখন আমাকে চিনতে পারছেন না? তো ছেলেটা বলতে থাকে, 10 বছর আগে সোয়ান আর ওর ভাইকে মারার জন্য আমি আগুন লাগিয়েছিলাম আর ওদের গাড়ির ব্রেক ফেল আমিই করিয়েছিলাম, কারণ মিস্টার হাউসি আমাকে এসব করতে বলেছিল। এটা শুনে সোয়ানের মম হাউসিকে একটা থাপ্পড় মারে। হাউসি বলে, তোমার পা এখন ঠিক হয়ে গেছে, এজন্য তুমি আমাকে কোম্পানি থেকে সরাতে চাইছো। আমরা সবাই ফ্যামিলি মেম্বার, তাহলে আমি কেন এসব করব? সোয়ান বলে, আমার কাছে সব প্রমাণ আছে। তো এরপর পুলিশ এসে হাউসিকে ধরে নিয়ে যায়। দেন সেখানে নিংয়ের গ্র্যান্ডমা আসে। এতে নিং অনেক খুশি হয়। এরপর সোয়ান ওকে প্রপোজ করে আর নিংও প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয়। ও বলে, তুমি কি ভুলে গেছো আমরা অলরেডি সার্টিফিকেট নিয়ে নিয়েছি। সোয়ান বলে, আমাদের একটা উইডিং সেরিমনির প্রয়োজন, যেখানে সবাই আমাদের ভালোবাসার সাক্ষী হবে। এই বলে ওরা কিস করতে থাকে আর এখানেই এই ড্রামাটা শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।